প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। দীর্ঘ বিরতির পর আমি আবার ফার্স্ট ইয়ারের ক্লাসে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। যারা আমার ক্লাসটি দেখছো তোমাদের প্রতি অনেক শুভকামনা রইল। এছাড়াও যারা আমার ক্লাসটি দেখছেন তাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা কলেজ পরিবারের পক্ষে উদ্ভিদ বিজ্ঞান পরিবার হতে আমাকে ক্লাসটি সুযোগ করে দেওয়ার জন্য আমি সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের মাইকোলজি বিষয়টির উপর পাঠদান করব। ইতোপূর্বে আমি এই ডিউটেরোমাইসিটি শ্রেণীর আরও কিছু জেনাস সম্পর্কে আলোচনা করেছিলাম, যেমন ম্যাক্রোফেমিনা, অল্টারনেরিয়া, সার্কোস, এছাড়াও আরও কিছু করেছিলাম। আজকে আমরা যেটা প্রতিপাদ্য বিষয় কোলেট্রোট্রিকাম, ডিউটেরোমাইসিটি শ্রেণীর যে কোলেট্রোট্রিকাম শ্রেণীটি জেনাসটি রয়েছে সেই জেনাস সম্পর্কে আজকে আলোকপাত করব। আশা করি তোমরা উপভোগ করবে এবং এই কোলেট্রোট্রিকাম একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জেনাস, যেটা পরীক্ষায় বারবারই আসে। আমরা জানি আখের কাণ্ডপচা রোগ বা অ্যানথ্রাকনোজ সৃষ্টিকারী যে ছত্রাক, সেই অ্যানথ্রাকনোজ সৃষ্টিকারী ছত্রাকটি হচ্ছে এই কোলেট্রোট্রিকাম। তাই আমাদের শুধু শ্রেণীকক্ষেই নয়, আমাদের ব্যবহারিক জীবনেও এই কোলেট্রোট্রিকাম ছত্রাকটি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। সেই জন্য আমরা চেষ্টা করছি যেন এই ক্লাসটি তোমাদের খুবই ব্যবহারিক দিক থেকেও উপকারী হয়ে ওঠে। সেই জন্য তোমরা অধিকতর মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার যে ইনবক্স সেখানে টেক্সট করবে। নেক্সট ক্লাসে আমি সেই বিষয়গুলি সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা শুরু করব কোলেট্রোট্রিকাম জেনাস। কোলেট্রোট্রিকাম জেনাসটির প্রথমে আমি এর যে সিস্টেমেটিক পজিশন, সেই সিস্টেমেটিক পজিশনটি আমি আলোকপাত করছি। বিজ্ঞানী অ্যালেক্সোপোলোস and মিমস 1979 এই সময়ে এই কোলেট্রোট্রিকাম জেনাসের একটি সিস্টেমেটিক পজিশন দাঁড় করান। সেই সিস্টেমেটিক পজিশনটি আমি দেওয়ার চেষ্টা করছি। এই কোলেট্রোট্রিকামের যে ডিভিশন, সেই ডিভিশনটি হচ্ছে অ্যামাস্টিগোমাইকোটা। এই অ্যামাস্টিগোমাইকোটার আন্ডারে একটি সাব ডিভিশন রয়েছে। সাব ডিভিশন, সেই সাব ডিভিশন হচ্ছে ডিউটেরোমাইকোটিনা। ডিউটেরোমাইকোটিনা সাব ডিভিশনের পরে রয়েছে ক্লাস বা শ্রেণী। এর শ্রেণী হচ্ছে, যেহেতু ডিউটেরোমাইকোটিনা সাব ডিভিশন, তাই এর ক্লাসটি হচ্ছে ডিউটেরোমাইসিটিস। এই ডিউটেরোমাইসিটিস শ্রেণীকে আবার একটি সাব ক্লাসে রাখা হয়েছে। সেই সাব ক্লাসটি হচ্ছে কোয়েলোমাইসিটিডি। এর অর্ডার বা বর্গ হচ্ছে মেলানকনিয়ালিস। এর
ফ্যামিলি, এর ফ্যামিলি রয়েছে সেটা হচ্ছে মেলানকনিয়েসি। মেলানকনিয়েসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এর যে জেনাস, এর জেনাসটি হচ্ছে কোলেটোট্রিকাম। তো বিজ্ঞানী অ্যালেক্সোপুলাস এবং মিমস যে সিস্টেমেটিক পজিশনটি দিয়েছেন কোলেটোট্রিকাম সম্পর্কে, সেটি হচ্ছে ডিভিশন অ্যামাস্টিগোমাইকোটা, সাব ডিভিশন ডিউটেরোমাইকোটিনা, ক্লাস ডিউটেরোমাইসিটিস, সাব ক্লাস কোয়েলোমাইসিটিডি, অর্ডার মেলানকনিয়ালিস, ফ্যামিলি মেলানকনিয়েসি এবং এর জেনাস কোলেটোট্রিকাম। এই কোলেটোট্রিকাম জেনাসটি মেলানকনিয়েসের অন্তর্ভুক্ত মেলানকনিয়েসি গোত্রের মধ্যে অন্তর্নিহিত। এখানে বলে রাখা ভালো, এই মেলানকনিয়েসি ফ্যামিলিটি মেলানকনিয়েলিসের একমাত্র গোত্র, অর্থাৎ মেলানকনিয়েলিসের যে গোত্র রয়েছে সেটা শুধুমাত্র একটি, সেটা মেলানকনিয়েসি। এই গোত্র বা এই বর্গের প্রধান যে বৈশিষ্ট্য, সেই প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা অ্যাসারভুলাস নামক এক ধরনের ফ্রুট বডি সৃষ্টি করে। অ্যাসারভিউলাস নামক এক ধরনের ফ্রুট বডি তৈরি করে থাকে। এই অ্যাসারভিউলাস নামক ফ্রুট বডির মধ্যে কনেডিয়া উৎপন্ন হয়। এই কনেডিয়ার মাধ্যমে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পূর্ণ হয়ে থাকে। অ্যাসারভিউলাসটি সাধারণত উদ্ভিদের যে বাকল বা কিউটিকল বা এপিডার্মিস এর ত্বকের নিচে জড়সড় হয়ে এক ধরনের অঙ্গ তৈরি করে থাকে, যাকে বলা হয় স্ট্রোমা। সেই স্ট্রোমার মধ্যে এই কনেডিয়া নামক অযৌনস্পোর উৎপন্ন করে। এই যে ফিগার অ্যাসারভিলাসের, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এই মেলানকনিয়েসের বর্গের বা মেলানকনিয়েসি গোত্রের টোটাল যে গণ, সেই টোটাল গণের সংখ্যা হচ্ছে 52। মেলানকনিয়েসি গোত্রের 52টি জিনাস রয়েছে। এই জিনাসগুলির মধ্যে ইম্পর্টেন্ট যে জিনাস সেগুলির আলোচনা করছি, সেগুলি হচ্ছে কোলেটোট্রিকাম, যে জিনাসটি এখন আমি আলোচনা করব। এছাড়া রয়েছে পেস্টালোসিয়া রয়েছে। এছাড়াও রয়েছে পেস্টালোলিওপসিস, এটা একটি জিনাস, এবং মার্সোনিনা। তাহলে এই 52টি জিনাসের কিছু গুরুত্বপূর্ণ জিনাস হচ্ছে কোলেটোট্রিকাম, পেস্টালোলিওসিস এবং মার্সোনিনা। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু জিনাস। এই মেলানকনিয়ালিস বর্গটি সাধারণত উদ্ভিদের দেহে অ্যানথ্রাকনোজ নামক ডিজিজ সৃষ্টি করে থাকে বা পচন রোগ সৃষ্টি করে থাকে। এই অ্যানথ্রাকনোজ বা পচন রোগ বিভিন্ন
ফসলের মধ্যে, ফলের মধ্যে বা শস্যের মধ্যে আমরা দেখতে পাই। বিজ্ঞানী অ্যালেক্সোপ্লাসো মিমস এই মেলানকোনিলিসের যে প্রজাতির সংখ্যা, সেই প্রজাতির সংখ্যা বা স্পিসিস নাম্বার লিখেছেন বা অবজার্ভ করেছেন প্রায় 1000টি। কিন্তু পরবর্তীতে বা অতি সম্প্রতি গবেষণার মাধ্যমে এটা প্রতীয়মান হয়েছে এই প্রজাতির সংখ্যা প্রায় 21টি। বিজ্ঞানী বক্সটার 1985 সালে এই তথ্যটি দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রজাতির সংখ্যা নিয়েও কিছুটা মত পার্থক্য রয়েছে, কেননা বিজ্ঞানী অ্যালেক্সোপ্লাসো মিমস এর মতে নাম্বার হচ্ছে 1000 আর বক্সটার এর মতে প্রজাতির নাম্বার হচ্ছে 21। তাহলে বিস্তর একটি পার্থক্য রয়েছে। এই যে কোলেট্রোট্রিকাম, এই কোলেট্রোট্রিকাম প্রজাতিটি, কোলেট্রোট্রিকাম জেনাসটি যে সমস্ত উদ্ভিদ বা ফসল বা ফলের উপর অ্যানথ্রাকনোজ বা পচন রোগ সৃষ্টি করে থাকে, তার মধ্যে অন্যতম ক্রপ বা ফ্রুটস হচ্ছে পাট, আখ, টমেটো, সিম, আলু, পেঁয়াজ, কুমড়া, আম, কলা। এই যে উদ্ভিদগুলির নাম আমি বললাম, এই সমস্ত উদ্ভিদের মধ্যে সাধারণত এই কোলেট্রোট্রিকাম তার অ্যানথ্রাকনোজ বা পচন রোগ সৃষ্টি করে থাকে। এই অ্যানথ্রাকনোজ বা পচন রোগ সৃষ্টির মাধ্যমে এরা তাদের রোগের বহিঃপ্রকাশ ঘটায় বলে এই কোলেট্রোট্রিকামকে বলা হয়ে থাকে অ্যানথ্রাকনোজ ফাঞ্জি। যেহেতু এরা অ্যানথ্রাকনোজ ডিজিজ সৃষ্টি করে থাকে, সেই জন্য এদের নামই হয়েছে অ্যানথ্রাকনোজ ছত্রাক। এই ছত্রাকটা আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, এরা মৃতজীবী হয়ে থাকে। এরা সাধারণত পরজীবী, প্যারাসাইটিক হলেও এরা স্যাপ্রোফাইটিক হিসেবেও বেঁচে থাকতে পারে। যেমন এই সমস্ত ফসলের বীজ, মূল বা পাতা, বোটা, এই সমস্ত অংশে জীবাণুটি সুপ্ত অবস্থায় দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। সেই জন্য এদেরকে সাধারণত মৃতজীবীও বলা হয়ে থাকে, মৃতজীবী ছত্রাকও বলা হয়। সাধারণত কোলেট্রোট্রিকামের যে যৌন দশা নেই বলেই এরা ডিউটেরোমাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত। তবে অতি সম্প্রতি এই কোলেট্রোট্রিকামের কিছু যৌন দশা আবিষ্কৃত হয়েছে। এই জন্য একে আবার নতুন একটি যে বিভাগ অ্যাসকোমাইকোটা বিভাগে ট্রান্সফার করা হয়েছে। যেমন কোলেটোট্রিকাম ফ্যালকাটাম। কোলেট্রোট্রিকাম ফ্যালকাটাম হচ্ছে রেড রট অফ সুগার ক্যান এর প্যাথোজেন, অর্থাৎ এরা যে সুগার ক্যান বা আখের রেড রট বা অ্যানথ্রাকনোজ সৃষ্টিকারী ছত্রাক, যার মধ্যে পরবর্তীতে যৌন দশা আবিষ্কৃত হয়েছে। এই যৌন দশা আবিষ্কৃত হয়েছে যে জন্য একে নাম হয়েছে গ্লুমেরেলা টুকুম্যানেন্সিস
স্পেসিসে কনভার্ট করা হয়েছে এবং এই যৌন দশা আবিষ্কার হওয়ার কারণেই একে অ্যাসকোমাইকোটা যে বিভাগ বা ডিভিশন এর মধ্যে স্থানান্তর করা হয়েছে। তাহলে আমরা তখন এই কোলেক্টোট্রিকাম জিনাসের যে ইন্ট্রোডাকশন বা ভূমিকা, সেই ভূমিকাগুলি আলোচনা করলাম। সেখানে আমরা দেখতে পেলাম কোলেক্টোট্রিকাম কোন ফ্যামিলি বা ক্লাসের শ্রেণীর অন্তর্ভুক্ত, এর প্রজাতির সংখ্যা কত, এর রোগ সৃষ্টিকারী উদ্ভিদ সমূহের নাম এবং অতি সম্প্রতি যে এর যৌন দশা আবিষ্কৃত হয়েছে, এই জন্য একে আবার নতুন একটি যে বিভাগ অ্যাসকোমাইকোটা সেখানে স্থানান্তর করা হয়েছে। এবং আরও দেখেছি আমরা কোলেক্টোট্রিকামের সিস্টেমেটিক পজিশন, যেটা অ্যালেক্সোপোলাস ও মিমসের অনুসারে আমি আলোচনা করেছি। এবার এর স্ট্রাকচার বা ভেজিটেটিভ স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। অ্যালেক্সোপোলাস ও মিমস বিজ্ঞানী দ্বয় যে স্ট্রাকচারটি দিয়েছেন এবং এছাড়াও আরেকজন বিজ্ঞানী সুটন, এরা যৌথভাবে এই কোলেক্টোট্রিকামের যে স্ট্রাকচার বা ভেজিটেটিভ স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছে। তারা দেখেছেন যে কোলেক্টোট্রিকাম এর মাইসেলিয়াম হচ্ছে সেপ্টেট মাইসেলিয়াম। আমি একটু বোর্ড আকারে আলোচনা করতে যাচ্ছি। সেপ্টেট মাইসেলিয়াম, সেপ্টেট মাইসেলিয়াম, এবং এই মাইসেলিয়ামটি আবার ব্রাঞ্চিং বা শাখান্বিত। আমরা যদি একটু চিত্র অঙ্কন করি তাহলে দেখতে পাবো যে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ব্রাঞ্চিং সৃষ্টি হয়েছে, এই জন্য একে আমরা বলবো ব্রাঞ্চিং। আর এই যে মাইসেলিয়াম, এই মাইসেলিয়ামের মধ্যে এরকম সেপ্টা রয়েছে বা প্রস্থপ্রাচীর রয়েছে, সেই জন্য এদেরকে আমরা বলি প্রস্থপ্রাচীর যুক্ত শাখান্বিত একটি মাইসেলিয়াম রয়েছে। তাহলে এটি একটি কোলেক্টোট্রিকামের মাইসেলিয়ামের স্ট্রাকচার আমি অঙ্কন করার চেষ্টা করলাম। ট্রিকাম এর মাইসেলিয়াম। তাহলে দেখো এই যে ব্রাঞ্চিং হয়েছে এবং এইখানে যে প্রত্যেকটা মাইসেলিয়ামের মধ্যে প্রস্থপ্রাচীর দিয়েছে, এই জন্য একে বলা হয়ে থাকে সেপ্টেট মাইসেলিয়াম এবং এরা ব্রাঞ্চিং। তবে মাইসেলিয়াম যখন ইম্যাচিউর অবস্থায় থাকে বা অপরিণত অবস্থায় থাকে তখন এর কোনো বর্ণ থাকে না, বর্ণহীন থাকে। কিন্তু পরবর্তী মাইসেলিয়াম যখন ম্যাচিউর বা পরিপক্ক হয় তখন এটি কালো বা বাদামি বর্ণের সৃষ্টি হয়ে থাকে এবং এরা পোষক কোষের অভ্যন্তরে বা ইন্ট্রাসেলুলার স্থানে অবস্থান করে থাকে। আমি আবার বলছি, এরা পোষক কোষের ইন্টারসেলুলার স্পেস অথবা ইন্ট্রাসেলুলার স্পেসের মধ্যে অবস্থান করে থাকে।
এরা সেই পোষক কোষের অভ্যন্তরে বা ফাটলে বা কিউটিকলে, যেটা ইন্ট্রাসেলুলার বা ইন্টারসেলুলার অংশে অবস্থান করে স্ট্রোমা তৈরি করে থাকে। সেই স্ট্রোমার উপরে একটি ফ্রুট বডি তৈরি হয়, যাকে বলা হয় অ্যাসারভুলাস। এই অ্যাসারভুলাস একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স কোলেট্রোট্রিকামের। এই হচ্ছে কোলেট্রোট্রিকামের ভেজিটেটিভ স্ট্রাকচার। এবার আমরা দেখব এর রিপ্রোডাকশন বা প্রজনন। আমরা আগে জেনেছি কোলেট্রোট্রিকাম হচ্ছে ডিউটেরোমাইসিটিস শ্রেণীর একটি ছত্রাক, সেই জন্য এর যৌন দশা বা যৌন প্রজনন এখন পর্যন্ত আমাদের জানা নেই বা অজ্ঞাত রয়েছে। সেই জন্যই এই কোলেট্রোট্রিকামকে ডিউটেরোমাইসিটিস শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। এবার আমরা দেখব এর রিপ্রোডাকশন। যেহেতু এদের যৌন জননটি অজ্ঞাত, তাহলে এরা সাধারণত অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের মাধ্যমেই তাদের প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। সেই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসটি মোস্ট প্রবাবলি হয়ে থাকে কনিডিয়ার মধ্যে। এছাড়াও স্ক্লেরোসিয়াম এবং ক্ল্যামাইডোস্পোর, এই দুটি অযৌন স্পোরের মাধ্যমে এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসটি সম্পূর্ণ করে থাকে। তাহলে দেখে নিই যে কনিডিয়া, ক্ল্যামাইডোস্পোর, স্ক্লেরোসিয়াম, এইগুলির মাধ্যমে যখন এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তৈরি করে থাকে বা সম্পূর্ণ করে থাকে, তাই আমরা এইগুলির বর্ণনা আমরা দেখতে চাচ্ছি। প্রথমে আসি কনিডিয়া সাধারণত কিউটিকল বা ত্বকের নিচে অ্যাসারভিলাস নামক ফ্রুট বডির মধ্যে উৎপন্ন হয়। আমরা যদি একটি এই কোলেট্রোট্রিকাম দ্বারা আক্রান্ত একটি উদ্ভিদের চিত্র একটু দেখে নিই। দেখব এই লাল লাল যে অংশটি আমি একটু দিয়ে দিচ্ছি, এটা বুঝতে হবে এই সমস্ত অংশে অ্যানথ্রাকনোজ বা পচন রোগ সৃষ্টি করেছে। এর যদি আমি কাণ্ডের অংশটি একটু বড় করে দেখি, তাহলে দেখতে পাবো এই কাণ্ডের মধ্যে এরা বা বাকলে এরকম লেন্স আকৃতির ফাটল তৈরি করে থাকে, লেন্স আকৃতির এরকম ফাটল তৈরি করে থাকে। তাহলে এই যে কিউটিকলের এখানে এক ধরনের ফাটল তৈরি করেছে, এই অংশেই সাধারণত অ্যাসারভুলাস নামক যে ফ্রুট বডি, সেই ফ্রুট বডিটি উৎপন্ন হয়। তাহলে আমি যে ফ্রুট বডিটি এখন অঙ্কন করব, প্রিয় ছাত্ররা তোমরা অবশ্যই আমার সাথে সাথে অঙ্কন করার চেষ্টা করবে।
তাহলে এটি হচ্ছে হোস্ট সেল। হোস্ট সেল যেটা এইখানে ফাটন ধরেছে, সেই অংশটি ফেটে গেছে, বিদীর্ণ হয়ে গেছে। আর নিচে যে অংশটা আমরা অঙ্কন করলাম, তাহলে এটা হচ্ছে পোষক কোষের উপরে বা কিউটিকলের মধ্যে প্রবিষ্ট একটি অংশ, যাকে বলা হয়ে থাকে স্ট্রোমা। যাকে বলা হয়ে থাকে স্ট্রোমা। এই স্ট্রোমার উপরেই, সেই স্ট্রোমার উপরেই এক কোষে স্বচ্ছ খাটো কনেডিওফোর উৎপন্ন করে। তাহলে এই অংশগুলি হচ্ছে কনিডিওফোর। আমরা দেখতে পেলাম হোস্ট সেলের নিচে বা কিউটিকল বা এপিডার্মিসের নিচে এই স্ট্রোমা তৈরি করে থাকে। এই স্ট্রোমার উপরে এক কোষী স্বচ্ছ খাটো এক ধরনের কনিডিওফোর উৎপন্ন করে। এই কনিডিওফোরের মাথায় বা প্রান্তের দিকে কনিডিয়া উৎপন্ন হয়। কনিডিয়া গুলির চিত্র আমি একটু অন্য কালার দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। অসংখ্য কনিডিয়া উৎপন্ন করে, অসংখ্য কনিডিয়া উৎপন্ন করবে। এই কনিডিয়াগুলি স্বচ্ছ এক কোষী কাস্তের ন্যায় এবং বাঁকানো অবস্থায় থাকে, অনেকটা সিলিন্ডার আকৃতি। দেখো সবগুলি কনিডিয়া এরকম বাঁকানো থাকবে, কাস্তের ন্যায় বাঁকানো থাকবে। তাহলে এই কনিডিওফোরের যে মাথা বা প্রান্ত, সে প্রান্তের মধ্যে এক কোষী স্বচ্ছ বাঁকানো কনিডিয়া উৎপন্ন হয়। এই কনিডিওফোর এবং স্ট্রোমা এই সমস্ত অংশ নিয়েই যে অঙ্গ তৈরি করে থাকে তাকে বলা হয় ফ্রুট বডি। এই কোলেক্টোট্রিকামের ফ্রুট বডিকে বলা হয়ে থাকে অ্যাসারভিলাস। অ্যাসারভিউলাস। এই অ্যাসারভিউলাস ফ্রুট বডির মধ্যে আরো একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অর্গানেলিস দেখতে পাই, সেটি হচ্ছে কনিডিওফোর, সিটি। এই সিটি সাধারণত প্রান্তে অবস্থান করে বা কনিডিওফোরের মাঝখানে উৎপন্ন হতে পারে। কনিডিওফোরের মধ্যে মাঝখানেও সিটিগুলি উৎপন্ন হতে পারে। এই সিটিগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমরা চিত্রে যদি দিকে তাকাই তখন দেখতে পাবো এই সিটিগুলি আকারে লম্বা এবং সরু এবং অশাখ বা নন ব্রাঞ্চিং। কিন্তু আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, এই সিটি সেপ্টেড বা প্রস্থপ্রাচীর যুক্ত হয়ে থাকে। এরা কালো বা বাদামি বর্ণের হয়ে থাকে। তাহলে কি দেখতে পেলাম? একটি অ্যাসারভিউলাসে দেখতে পেলাম এটি হোস্ট সেলের অভ্যন্তরে বা কিউটিকল বা এপিডার্মিসের মধ্যে একটি স্ট্রোমা তৈরি করবে। সেই স্ট্রোমার উপর কনিডিওফোর উৎপন্ন হয়। কনিডিওফোরের প্রান্তে কনিডিয়া উৎপন্ন হবে এবং এই কনিডিওফোর বা স্ট্রোমার সাথে সিটি তৈরি হয়ে থাকে। এই সমস্ত গঠন মিলেই হচ্ছে কোলেক্টোট্রিকামের ফ্রুট বডি। আর এই যে কনিডিয়া, সেই কনিডিয়া পরবর্তীতে জার্মিনেশনের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। আমি তাহলে জার্মিনেশনটা দেখে দিই। তাহলে এরকম জার্ম টিউব তৈরি করে থাকে। জার্ম টিউবের মাধ্যমেই এরা সেকেন্ডারি
ইনফেকশন বা সেকেন্ডারি সংক্রমণ করে থাকে। এভাবে এরা নতুন নতুন উদ্ভিদসমূহকে আক্রমণ করে থাকে। তাহলে আমরা এখন দেখলাম যে কনেডিয়া কিভাবে উৎপন্ন হয়, কোথায় উৎপন্ন হয় এবং কিভাবে এরা জার্মিনেশন বা সংক্রমণ করে থাকে সেই বিষয়টি আমরা দেখলাম। এছাড়াও এই কোলেপ্টোট্রিকাম ক্ল্যামাইডোস্পোরের মাধ্যমে তাদের যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস সেটা করে থাকে। ক্ল্যামাইডোস্পোর সাধারণত যে মাইসেলিয়াম, সে মাইসেলিয়ামের প্রান্তে অথবা মাঝখানে কালো বাদামি বর্ণের এক ধরনের সংগঠন সৃষ্টি করে থাকে, যা পুরো প্রাচীর যুক্ত থাকে। এবং এই ক্ল্যামাইডোস্পোর সম্পর্কে আরো আগেও বলা হয়েছে, তোমরা এই সম্পর্কে ভালো জানো, সেই জন্য আমি ডিটেল পড়াচ্ছি না। আর একটু কথা বলে যাচ্ছি যে ক্ল্যামাইডোস্পোর এর চারিদিকে পুরো একটি প্রাচীর সৃষ্টি করে থাকে এবং এরা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সক্ষম। এছাড়াও স্ক্লেরোশিয়াম, এই স্ক্লেরোশিয়ামও একটি অজোনোস্পোর, যেটা প্রতিকূল পরিবেশে সৃষ্টি হয়। সাধারণত প্রতিকূল পরিবেশে ছত্রাকের যে মাইসেলিয়াম, সে মাইসেলিয়াম জট পাকিয়ে একটি শক্ত গঠন তৈরি করে থাকে, তাকে বলা হয়ে থাকে স্ক্লেরোশিয়াম। যখন অনুকূল পরিবেশ ফিরে আসে তখন এই ক্ল্যামাইডোস্পোর বা ক্লেরোশিয়াম এর মাধ্যমে আবার জার্মিনেশনের মাধ্যমে এরা সংক্রমণ করে থাকে। এইভাবে এরা প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তো প্রিয় ছাত্ররা, আমরা এখন রিপ্রোডাকশন সম্পর্কে আলোচনা করলাম। সেখানে দেখতে পেলাম এরা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশন করে থাকে। এই অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশনসের জন্য যে অ্যাসেক্সুয়াল পোর বা অজোনোস্পোর, সেগুলি কনেডিয়া, ক্ল্যামাইডোস্পোর বা স্ক্লেরোশিয়াম বা স্ক্লেরোশিয়া এক বসন এবং বহু বসন, ক্লেরোশিয়াম এক বসন, ক্লেরোশিয়া বহু বসন। এইভাবে এরা অ্যাসেক্সুয়াল স্পোরের মাধ্যমে তাদের জনন ক্রিয়া সম্পূর্ণ করছে। তাহলে চিত্রটি আমি একটু মুছে দেই। তো তোমাদের অনেক সময় পরীক্ষায় যে এই অ্যাসার ভিলাস বা বিভিন্ন ফ্রুট বডির শুধু লেবেলিং সহ চিত্র জানতে চাওয়া হয়, সেজন্য চিত্রটি অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ফাঙ্গাসের যে ফ্রুট বডি রয়েছে, সেই ফ্রুট বডির নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য অনুসারে কিন্তু তোমাদের স্টাডি করতে হবে। এছাড়া উল্টা পাল্টা যদি তোমরা লিখো সেক্ষেত্রে কিন্তু মার্ক তোমরা পাবে না। এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদের নিতে হবে। এবার আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানব। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স of Coleoptrichum। এক নম্বর, সোমাটিক স্ট্রাকচার। আমরা যদি একটু কৌশল অবলম্বন করি তাহলে কিন্তু এই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বা সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে খুব সহজেই আলোচনা করতে পারব। আমরা ইতিপূর্বে এই ছত্রাকের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়গুলি যদি আমরা একটু হাইলাইট করে দেই তাহলে এর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হয়ে যাচ্ছে। দেখো কিভাবে করা যায়। সোমাটিক স্ট্রাকচার, এর সোমাটিক স্ট্রাকচারটা বর্ণনার সময় বলেছি, এটা হচ্ছে সেপ্টেট, সেপ্টেট মাইসেলিয়াম। এছাড়াও মাইসেলিয়ামটি ব্রাঞ্চিং হবে, ব্রাঞ্চিং হয়ে থাকে। যখন এই মাইসেলিয়ামটি ইম্যাচিউর থাকে তখন এটি স্বচ্ছ বা হায়ালিন থাকে, স্বচ্ছ বা হায়ালিন থাকে। কিন্তু যখন ম্যাচিউর হয়ে যায় তখন এরা ব্ল্যাক বা ব্রাউন কালার ধারণ করে, ব্ল্যাক অর ব্রাউন কালার ধারণ করে when ম্যাচিউর। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সোমাটিক স্ট্রাকচারটা হচ্ছে সেপ্টেট মাইসেলিয়াম, মাইসেলিয়ামটা ব্রাঞ্চিং হবে, ইম্যাচিউর অবস্থায় হায়ালিন, when
ম্যাচিউর তখন ব্ল্যাক বা ব্রাউন কালার ধারণ করছে। এর মাইসেলিয়াম ইন্টারসেলুলার বা ইন্ট্রাসেলুলার হয়ে থাকে। ইন্টারসেলুলার বা ইন্ট্রাসেলুলার হয়ে থাকে এবং এরা কিউটিকলের মধ্যে বা এপিডার্মিসের নিচে অবস্থান করে। কিউটিকল বা এপিডার্মিসের নিচে এরা অবস্থান করে এবং এরা কালো বর্ণের জট পাকিয়ে, অর্থাৎ মাইসেলিয়াম কালো বর্ণের হয়ে থাকে এবং জট পাকিয়ে এরা যে স্ট্রাকচারটা তৈরি করে থাকে তাকে বলা হয় স্ট্রোমা। এই স্ট্রোমার উপরেই সাধারণত এর ফ্রুট বডি তৈরি হয়ে থাকে। এর ফ্রুট বডিকে বলা হয়ে থাকে এসার ভিউলাস। এসার ভিউলাস। এই এসার ভিউলাস যে ফ্রুট বডি দেখতে অনেকটা শসার ন্যায়, এর মধ্যে কনেডিওফোর অবস্থান করে। কনেডিওফোর অবস্থান করে থাকে। তাহলে কনেডিওফোর কি? ইউনিসেলুলার, হায়ালিন বা স্বচ্ছ, খাটো এবং কনেডিওফোরের মাথায় কনেডিয়া সৃষ্টি হয়ে থাকে। এরপরে আসো কনেডিয়া। কনেডিয়া, তাহলে কনেডিয়া কি? কনেডিয়াও এককোষী, স্বচ্ছ এবং এরা বাঁকানো কাচের ন্যায় বা সিলিন্ডার আকৃতির। এই কনেডিওফোর যখন জার্মিনেশন করে এরা সেকেন্ডারি ইনফেকশন সৃষ্টি করে থাকে। এছাড়াও এরা ক্ল্যামাইডোস্পোর তৈরি করে থাকে। ক্ল্যামাইডোস্পোর তৈরি করে। এছাড়াও স্ক্লেরোশিয়ার মাধ্যমেও অ্যাসেক্সুয়াল স্পোরের মাধ্যমে এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। এই ক্ল্যামাইডোস্পোর বা স্ক্লেরোশিয়া এরা সাধারণত যখন ফেভারেবল কন্ডিশন থাকবে না, অনুকূল পরিবেশ থাকে না, প্রতিকূল পরিবেশ অতিক্রমের জন্য এই ধরনের স্পোর তৈরি হয় এবং এই স্পোরগুলি সাধারণত অনুকূল পরিবেশে ফিরে আসলেই জার্মিনেশনের মাধ্যমে উদ্ভিদকে আক্রমণ করে থাকে। এই সমস্ত কুলেট্রোগ্রামের প্রধান বৈশিষ্ট্য, এরা সাধারণত অ্যানথ্রাকনোজ নামক পচন রোগ সৃষ্টি করে থাকে। অ্যানথ্রাকনোজ নামক পচন রোগটি বিভিন্ন ফসলের মধ্যে দেখা যায়, যে ফসলগুলির নাম ইতোপূর্বে আলোচিত হয়েছে। আমি আবারও বলছি, পাট, তুলা, টমেটো, সিম, আলু, পেঁয়াজ, কুমড়া, আম, কলা, এই সমস্ত ফসলের মধ্যে অ্যানথ্রাকনোজ বা পচন রোগ সৃষ্টি করে থাকে এবং এরা সাধারণত মৃতজীবী হিসেবেও বিভিন্ন অংশের মধ্যে বেঁচে থাকতে পারে, যেমন বীজ, বোটা, উচ্ছিষ্ট অংশ বলতে আবর্জনা, পাতা, এই সমস্ত অংশে এই কুলেট্রোট্রিগাম প্রজাতিটি সাধারণত দীর্ঘদিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং এরা ইনোকুলাম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ পরবর্তীতে যখন সেই ফসলগুলি উৎপন্ন হয়, সেই ফসলের মধ্যে ইনোকুলাম থেকে সেকেন্ডারি ইনফেকশন শুরু করে থাকে। আমরা এখন একটু গুরুত্ব দেখে নিব। তাহলে দেখতে পাচ্ছি এই কোলেট্রোট্রিকামের ক্যারেক্টারিস্টিক্স কিগুলি। আমরা দেখে নেই এই যে অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে, সেই অ্যানথ্রাকনোজ সৃষ্টিকারী স্পেসিফিক কিছু উদ্ভিদ প্যাথোজেনের প্রজাতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কোলেটোট্রিকাম গোসাইপি, অর্থাৎ এই কোলেটোট্রিকাম গোসিপি তুলা গাছে অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে থাকে।
কোলেট্রিকাম ক্যাপসিসি। এই কোলেট্রিকাম ক্যাপসিসি এরা মরিচের মধ্যে অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে থাকে। কোলেট্রিকাম পরচুরাম, এই কোলেট্রিকাম পরচুরাম যে পাট গাছে অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে থাকে। কোলেট্রিকাম ফেলকাটাম, এটি সুগার ক্যানের রেড রট বা অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে থাকে। এবং কোলেট্রিকাম লিনি, এটি তিসির মধ্যে অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে থাকে। তো প্রিয় ছাত্ররা, তোমরা দেখতে পাচ্ছ যে কিছু গুরুত্বপূর্ণ কোলেট্রিকামের স্পিসিস সম্পর্কে আলোচনা করা হলো। এরা স্পেসিফিক উদ্ভিদের মধ্যে অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে থাকে। আমি আবারও বলছি, কোলেট্রিকাম গসিপি এটা তুলা গাছে অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে। কোলেট্রিকাম ক্যাপসিসি এটা মরিচের মধ্যে অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে থাকে। কোলেট্রিকাম পরচুরাম এটি পাট গাছে আক্রমণ করে থাকে এবং অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে। কোলেট্রিকাম ফেলকাটাম যেটা আখের রেড রড বা অ্যানথ্রাকনোজ সৃষ্টিকারী ছত্রাক। এবং কোলেট্রিকাম লিনি এটা তিসির মধ্যে তারা এই অ্যানথ্রাকনোজ সৃষ্টি করে থাকে। আমরা পরীক্ষার সময় অনেক সময় কিন্তু এই কোলেট্রিকাম ক্যাপসিসি দিয়ে থাকি। কোলেট্রিকাম ক্যাপসিসির মধ্যে আমরা দেখে পাই যে কিভাবে এই কোলেট্রিকাম রয়েছে, সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালেও করে থাকি। সেই জন্য আমি বলবো এই কোলেট্রিকাম জেনাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ব্যবহারিক দিক থেকেও এবং আমাদের নিজেদের জানার জন্য। কারণ এই ফসলগুলি কিন্তু আমরা সবাই চাষ করে থাকি, আমাদের নিত্য প্রয়োজনীয় ফসল। সেই নিত্য প্রয়োজনীয় ফসলের মধ্যে এই ছত্রাকটি আক্রমণ করে থাকে। যেন আমরা এই ছত্রাকটি সম্পর্কে যদি ভালো জানি, তাহলে এই রোগ প্রতিরোধ কিভাবে করা যায়, কিভাবে ফসল আরো অধিকতর উন্নত ফসল তৈরি করা যায়, আমরা জানতে পারবো। সেই জন্য আমি বলবো এই কোলেট্রিকাম জেনাসটি তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনবক্স করবে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। এতক্ষণ আমার ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন ছাত্রদের বাইরেও, তাদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ঢাকা কলেজের পক্ষে উদ্ভিদ বিজ্ঞান পরিবার হতে আমাকে ক্লাসটি দেওয়ার জন্য আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, বেস্ট অফ লাক।